হামের প্রাদুর্ভাবে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রবিবার থেকে টিকাদান কর্মসূচি শুরু। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়ছে যোগাযোগ, অর্থনীতি ও কৃষিতে। সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু। এবং 17 বছরেও পূর্ণাঙ্গ হয়নি ফেনীর বিলোনিয়া স্থলবন্দর। নামমাত্র রপ্তানি হলেও শূন্য আমদানি কার্যক্রম। সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। স্বাগত ডিবিসি সারা বাংলায়। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুরা বেশি আক্রান্ত হলেও বয়স্কদের মাঝেও ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগটি। এদিকে রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থা গুরুতর হওয়ায় 3 জনকে নেওয়া হয়েছে আইসোলেশনে। হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগের 10 জেলায় 80 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 1 বছরের নিচে আক্রান্ত শিশুর সংখ্যা 15। সিলেটে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন সেন্টারে খোলার 6 দিনের মধ্যে ভর্তি হয়েছেন 74 জন। পরিস্থিতি মোকাবেলায় সিলেটে বড় পরিসরে টিকা কর্মসূচি শুরুর কথা জানান সিভিল সার্জন। নওগাঁর হাসপাতালগুলোতে গত 3 দিনের হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 41 জন। এর মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। আমরা এখন 6 মাস থেকে 10 বছর দেব। লেট আস কভার দিস গ্রুপ। এরপর তো আমাদের আরো আসবে, আমরা কন্টিনিউ করবো। মানে কত হলো নন স্টপ আমরা ভ্যাকসিনেশন করে যাব। আমরা আগের সরকারগুলির মতন ঘুমিয়ে থাকবো না। আমরা ইট উইল কন্টিনিউ, দ্য প্রসেস উইল কন্টিনিউ। জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপে 2 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় শতাধিক রোগী, যাদের অধিকাংশই শিশু। ওয়ার্ডের বেডে জায়গা না হওয়ায় করিডোরের মেঝেতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে তাদের। এরই মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। নানা পদক্ষেপের পরও দেশজুড়ে জ্বালানি তেলের সংকট প্রকট। প্রভাব পড়ছে যোগাযোগ, অর্থনীতি, কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রেই। সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল অকটেন বিক্রি শুরু হয়েছে। বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। নাটোরে ডিজেল পেট্রোল নেয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় কৃষক ও মোটরসাইকেল চালকদের। অনেকে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক খুলে এবং বিদ্যুতের জেনারেটরের ইঞ্জিন কাঁধে করে লাইনে দাঁড়িয়েছেন। এদিকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে নলডাঙ্গায় 1 জনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। ডিজেলের তীব্র সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় মৎস্য খাত। সাগরে যেতে পারছে না অধিকাংশ ট্রলার, ফলে মাছ আহরণ কমে গেছে 70 থেকে 80% পর্যন্ত। বরগুনায় তেলের সংকট এবং পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় নৌ মানববন্ধন করেছেন জেলেরা। আমরা মাছ ধরতে পারি না, তেলের জন্য বাল বাচ্চা লইয়ে খাইতে পারি না, নদীতে যাইতে পারি না। এই 2-3 দিন দেখো তেল পাই না, মাছ ধরতে পারি না, কিছু করতে পারি না। আমরা কই যামু, কি খামু? দীর্ঘ লাইনের অপেক্ষা না করে অল্প কিছু বাইকের লাইনে থেকে খুব দ্রুত তেল সংগ্রহ করতে পারছি। আগের তুলনায় ভোগান্তি অনেক অংশে কম। যে 4 তারিখ পর্যন্ত আমাদের এই ফুয়েল কার্ড ইস্যু হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে এবং নিড বেসড যেহেতু আমরা দিচ্ছি, সো যাদের প্রয়োজন তারা সবাই পেট্রোল অকটেন পাবে। এই অভিযোগ থাকবে না যে কেউ পাচ্ছে না। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের ফিলিং স্টেশনগুলোতে নেই তেল সংগ্রহের প্রতিযোগিতা। অবৈধ মজুদের সন্ধানও মেলেনি তেমন একটা। তবে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সংকট মোকাবেলায় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি ব্যবসায়ীদের। দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল নিয়ে যখন হুলস্থুল কাণ্ড, সিলেটের ফিলিং স্টেশনগুলো তখন অনেকটাই নিয়ন্ত্রিত। নেই বাইকারদের হুমড়ি খেয়ে পড়া কিংবা দীর্ঘ লাইন। তবে বিগত বছরের তুলনায় বেড়েছে চাহিদা, সেই অনুযায়ী মিলছে না তেল, এমন অভিযোগ পাম্প মালিকদের। ট্যাগ অফিসারের কর্মপন্থা নিয়েও রয়েছে ঘোর আপত্তি। 5 to 10% গাড়ি বাড়তেছে। অটোমেটিক তেলের চাহিদা গত বছর থেকে এই বছর বাড়তি আছে। তো এই হিসাব করে যদি আমার তেল দেন, তাহলে তো এই তেল তো আমাদের
চাহিদা পূরণ হবে না। আপনারা যদি স্বাভাবিকভাবে তেল নেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ঘাটতি থাকবে না এবং আমরাও আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারবো। পেট্রোল পাম্পে এখন ট্যাগ অফিসার দিতেছে, ট্যাগ অফিসারকে শিক্ষিত করতে হবে, পেট্রোল পাম্পের ব্যবসায়ী বানাইতে হবে, মাপজোক শিখাইতে হবে। এই দায়িত্বটা আবার ওনারা নিতে চাচ্ছেন, আমরা বলছিলাম যে ওনারা নিক, ওনারা আবার এটা নিতে চাচ্ছেন। আগের চাহিদার সাথে সমন্বয় করে দেয়া হচ্ছে জ্বালানি তেল, এমন দাবি ডিপো কর্তৃপক্ষের। সিলেটে আছে পর্যাপ্ত যোগান, এমনকি আসছে বুড়ো মৌসুমে ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সবার মধ্যখানে যদি মজুদের মনোভাবটা যদি দূর হয় যে দাম বাড়বে বা থাকবে না, এই মনোভাবটা যদি দূর হয় তাহলে এখানে কোনো সংকটের নাই। এদিকে ডিপোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি, তেল পাচার রোধে জোরদার করা হয়েছে তৎপরতা। পূর্বে কি পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হতো, এখন অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল কেউ সরবরাহ করে নিয়ে যাচ্ছে কিনা বা মজুত করছে কিনা সেই বিষয়টি আমরা খেয়াল রাখছি। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতেও আমরা জ্বালানি তেল যেন অবৈধভাবে পাচার না হয়ে যায় সেই যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখছি। অপপ্রচার ও অপতৎপরতা রুখতে মাঠে রয়েছে পুলিশও। কিছু অসাধু লোকজন ইচ্ছা করে এই সংকটটা তৈরি করছে। এখন তাদের উদ্দেশ্যটা কি? হয় সরকারকে বিপদে ফেলা অথবা অতি লোভ, অতি মুনাফা। এই জিনিসের এই দুইয়ের কোনোটাই কিন্তু করতে দেওয়া হবে না। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত পদক্ষেপের দাবি বিপণনের সঙ্গে সংশ্লিষ্টদের। আগের সময়টায় চাহিদা এবং যোগানের সমীকরণে এখানকার ডিপোর কর্মকর্তারা মনে করেন সংকট কৃত্রিমভাবেই তৈরি করা হচ্ছে, অযথাই ধোঁয়া তোলা হচ্ছে সংকটের। তার পাশাপাশি আগামী বুড়ো মৌসুমের জন্য ডিজেলেরও তেমন কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তারা। প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারি এবং যথাযথ মনিটরিং। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। প্রতিষ্ঠার 17 বছর পরও ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে স্থবির আমদানি রপ্তানি। 19টি পণ্য আমদানির অনুমতি থাকলেও শুধু সিমেন্ট রপ্তানি হয়, আর আমদানি প্রায় শূন্য। পরিপূর্ণ সীমানা প্রাচীর না থাকায় বন্দরটি অরক্ষিত। ব্যবসায়ীদের দাবি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় গতি পাচ্ছে না বন্দরটি। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও থাকে না কর্মব্যস্ততা, কেবল শুনশান নীরবতা। অবকাঠামোগত চাকচিক্য থাকলেও স্থবিরতা চলছে বিলোনিয়া স্থলবন্দরে। ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর, যা ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট LCS স্টেশন নামেও পরিচিত। 2009 সালে বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। পরে 2022 সালে এ বন্দরের কার্যক্রম শুরু হয়। স্থলবন্দর দিয়ে দ্বিমুখী বাণিজ্য চালু থাকার কথা থাকলেও বর্তমানে শুধু সিমেন্ট রপ্তানি হচ্ছে, নেই তেমন আমদানিও। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বন্দরের কার্যক্রমে। বর্তমানে এই বন্দরে মাল ওঠা ও নামায় শুধু ভারতের শ্রমিকরা কাজ করে। বাংলাদেশের শ্রমিকরা কাজ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এরা যদি হেদিকে তুমি কিছু মাল আমার নিয়ে আসতো, এই ফল ফুরুত বা এগুলা, আমরা 50 থেকে 60 জন লেবার আমরা চলতে পারতাম, খেতে পারতাম। আমরা এখন খুব কষ্টে আছি। বর্তমানে যে অবস্থা, সেখানে শুধু আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে। আমরা চাই সরকারের কাছে এই বন্দরটাকে পুরো একদম চালু করে এই এলাকার মানুষ উপকৃত হোক, আমাদের এখানে বেকারত্ব দূর হোক। রপ্তানি কম হওয়ার পেছনে সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। রপ্তানির পরিমাণটা আমাদের খুবই কম। এটা আমি মনে করি যে এটি নেতৃত্ব এবং সমন্বয়হীনতার কারণে এটা হয়েছে। ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে যে এই বিলোনিয়া স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে চট্টগ্রাম বন্দর খুবই নিকটে। 2024-25 অর্থ বছরে বন্দর দিয়ে প্রায় 50 কোটি 40 লাখ টাকার সিমেন্ট রপ্তানি করা হয়েছে, কোনো আমদানি নেই। সবার যদি সদিচ্ছা থাকে এবং এই স্টেশন কেন্দ্রিক এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যদি সবাই একটু ভাবেন, তাহলে এখান থেকে এখন যে পরিমাণ এক্সপোর্ট হয় তার থেকে বেশ কয়েক গুণ এক্সপোর্ট বাড়ানো সম্ভব। স্থলবন্দর উন্নত ও চালু হলে এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, রাজস্ব খাতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলবো, যাতে স্থলবন্দরের উন্নতি হয়, এখান থেকে যাতে মালামাল আরো বেশি আসা যাওয়া করে, তাতে আমাদের রাস্তাগুলো ভালো হবে। আমাদের এলাকাটা স্থলবন্দর উন্নত হলে, চালু হলে, আমি মনে করি এর প্রভাব আমাদের উন্নয়নের প্রভাব আমাদের এলাকায় পড়বে। ফেনী থেকে বিলোনিয়া সড়ক প্রশস্ত না হওয়া, অবকাঠামো উন্নয়নের অভাব ও নানা অব্যবস্থাপনায় বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বর্তমানে সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে চাঁদপুর জেলা বিএনপির মাধ্যমে 2 লাখ গাছের চারা রোপণ করা হবে, জানান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। হবিগঞ্জে সরকারের পরিবেশ সংরক্ষণ উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী পর্বে 30টি গাছের চারা রোপণ করা হয়। নাটোর মহাসড়কের পাশে গাছ লাগানোর মাধ্যমে এর উদ্বোধন করা হয়। ফরিদপুরে বেলুন উড়িয়ে এবং ফলদ বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ এবং রাঙামাটিতেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। যশোর সদর উপজেলার হালসা গ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনায় প্রায় 500 কৃষকের 600 বিঘা জমির ইরি ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেচ ব্যবস্থার উপর সম্পূর্ণ নির্ভরশীল এই আবাদ এখন পানি সংকটে মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সেচের কাজে ব্যবহৃত 3টি মোটরের সঙ্গে সংযুক্ত মোট 9টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফলে হঠাৎ করে পুরো এলাকায় সেচ ব্যবস্থা অচল হয়ে পড়ে। একাধিক ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, মৌসুমের একেবারে শেষ সময়ে এই বিপর্যয় তাদের সব পরিশ্রম শেষ করে দিতে পারে। এই ঘটনায় হতাশা ও দুশ্চিন্তায় অনেক কৃষক মানসিকভাবে ভেঙে পড়েছেন। নতুন করে সেচ পাম্প চালু করতে গেলে ট্রান্সফরমার সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনে প্রায় 10 লাখ টাকা ব্যয় হবে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে বজরংবলী পূজা। প্রায় 13 ফুট উচ্চতার বিশাল হনুমান প্রতিমাকে ঘিরে নগরের দাঁড়িয়াপাড়ায় এই আয়োজন করা হয়েছে। সকাল থেকে ভক্তরা ভিড় করছেন মন্দিরে। হনুমানের বিশাল প্রতিমা দেখতে অপেক্ষায় রয়েছেন সবাই। প্রতিবছর এরকম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ভক্তরা। আয়োজকরা জানান, দিনব্যাপী চলবে নানা আয়োজন ও আলোচনা। ভক্তদের সমাগমে আনন্দিত তারাও। সকালে মঙ্গল ঘট স্থাপনের পর পুরোহিত পূজার সূচনা করা হয়। ধাপে ধাপে অঞ্জলি এবং দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ। সিলেটকে বাসযোগ্য করার পাশাপাশি আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। চট্টগ্রামে একের পর এক জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না চোরাচালান সিন্ডিকেটের দৌরাত্ম্য। তেল সংকটেও ফার্নেস অয়েল, ডিজেল, ক্রুড অবৈধভাবে বিক্রি করছে চক্রটি। অভিযোগ আছে, বিভিন্ন তেল বিপণনকারী প্রতিষ্ঠান ও প্রশাসনকে ম্যানেজ করে বহির্নোঙর ও কর্ণফুলী নদী কেন্দ্রিক গড়ে উঠেছে প্রভাবশালী এই চোরাচালান সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে মাসুদুল হকের বিশেষ রিপোর্ট। পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা ডিপোর চিত্র এটি। ডিপো থেকে জাহাজে তেল দেওয়ার পর জাহাজের পাইপ থেকে তেল চুরি করছে সিন্ডিকেটের সদস্য মান্নান ও হৃদয়। গভীর রাতে পদ্মা ডিপোতে নোঙর করা জাহাজ থেকে তেল নিচ্ছে সিন্ডিকেটের আরেক সদস্য জামাল সওদাগর। পরে চুরি করা তেল নৌকায় নিয়ে যাওয়া হয় গন্তব্যে। প্রায় 25 থেকে 30 জনের চোরাচালান সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীতে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই তেল চুরিটা হয় হচ্ছে যে রাতের আধারে আপনার পদ্মা মেঘনা যমুনার ডিপো থেকেই হয়। পদ্মা মেঘনা যমুনার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এগুলোর সাথে সংযুক্ত আছেন। জাহাজের মাস্টার ড্রাইভারকে কিছু টাকা প্রদান করে, তারপর হচ্ছে পদ্মা মেঘনা সিকিউরিটি ডিপার্টমেন্টে কিছু লোক আছে, তারা কিছু টাকা পায়। এভাবে সবাই এটার সাথে সংযুক্ত। তথ্য বা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পদ্মা অয়েলের এই কর্মকর্তা। আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য আসে, অবশ্যই এটার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব, এটার কোনো বিকল্প নাই। তবে যদি আপনাদের কাছে এরকম কোনো ফুটেজ থাকে আমাদেরকে দেন। ওই ট্রায়াল বেস যে আমাদের লোক কিনা, ওরা এটাকে বাইরের লোক কিনা, বাইরে থাকলে তো আমি কিছু বলতে পারবো না। তবে যদি আমাদের হয়, আই উইল গো ফর অ্যাকশন। অভিযোগ রয়েছে, ডিপো সংশ্লিষ্টদের ম্যানেজ করে প্রতিদিন কোটি টাকার জ্বালানি তেল জাহাজ থেকে চুরি করে চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দীর্ঘদিন ধরে একটা চক্র তেল চোরাচালান এবং তেলের ব্যবহারটা অন্যায্য ব্যবহারের যুক্ত আছে এবং এর সাথে অনেক উপরস্থ লেভেল, নিচের দিকের উপরের অনেক একটা বিশাল একটা চক্র জড়িত আছে। সরকারের সংস্থা যারা আছেন, হ্যাঁ, তাদের একটু অ্যাটেন্টিভ হওয়া উচিত। চোরাচালান সিন্ডিকেটের নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বছরের পর বছর লোপাট হচ্ছে সরকারি জ্বালানি তেল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাইড শেয়ারিং খাতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে চালকদের।
বেড়েছে ভোগান্তি। রাইড শেয়ারিং কমে আসায় আয় কমেছে চালকদের। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে মিলছে সীমিত পরিমাণে জ্বালানি তেল। নগরবাসীর দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে রাইড শেয়ারিং বাইকাররা। দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে তাদের উপরও। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে ব্যয় হচ্ছে দিনের বড় একটি অংশ। ফলে আগের মতো ট্রিপ পাচ্ছেন না। আয় যেমন কমেছে, বেড়েছে অনিশ্চয়তাও। সেই বিকল্প ব্যবস্থা করা দরকার। যারা রাইড শেয়ার করে তাদের তো 200 টাকার তেল নিলে সারাদিন চালানোর পর আবার দেখা যায় যে তেল শেষ। আসলে অন্য কিছু করা দরকার সরকারের। দ্রুত বিকল্প ব্যবস্থা চালু করে এই সংকট নিরসনের দাবি চালকদের। 200 টাকার তেল নিয়ে কতক্ষণ রাইড শেয়ার করবো? আমার পরিবার কি না খেয়ে থাকবে, নাকি আমি না খেয়ে থাকবো, নাকি মারামারি করবো, নাকি লুটপাট করবো? একটু কষ্ট হচ্ছে, কষ্ট হলেও যদি তেলটা নিতে পারে, চালাইতে পারে, কিছুটা তো সংকটপূর্ণ হবে। অসহায়ত্ব প্রকাশ করে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ জ্বালানি পাচ্ছেন সেটাই বিতরণ করছেন। কে বাইক রাইডার কে সেটা তো আমার দেখার বিষয় না। কেমনি দিবে? আমার তো তেল শেষ হয়ে যাবে। আপনি দেখেন না, 500 করে দিচ্ছে, আর 1,500 অথবা 2,000 কাজ যদি বেশি প্রয়োজন হয় ওইভাবে দিচ্ছে। জ্বালানির সংকট কবে কাটবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে দ্রুত সমাধান না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাইড শেয়ারিং বাইকারদের। ডিভিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতেও জ্বালানি তেলের সংকট কাটেনি। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অধীর অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো। এতে চরম ক্ষুব্ধ গ্রাহক। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ির সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিমা আক্তার বিথি। কয়েক সপ্তাহ ধরেই তো আসলে রাজধানী সহ সারা দেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেলের তীব্র সংকট এবং গ্রাহকরা আসলে এতে ক্ষুব্ধ। যদিও সরকার থেকে বলা হচ্ছে যে তেলের তেমন কোনো সংকট নেই। খাগড়াছড়ি থেকে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। যেমনটি বলছিলেন, যদিও শোনা যাচ্ছে যে তেলের কোনো সংকট নেই, তবে তারই কথাটি এমন থাকলেও খাগড়াছড়িতে মোটামুটি আজ 3 সপ্তাহ ধরে, বেশি সময় ধরে তেলের সংকট দেখা দিয়েছে এবং প্রতিদিনই কাকঢাকা ভোর থেকে সন্ধ্যা অবধি অধীর অপেক্ষায় লাইনে থেকেও তেল মিলছে না কোথাও। এতে ভোগান্তিতে পড়ছে পর্যটকরা সহ খাগড়াছড়ির স্থানীয়রা। তারা বলছেন অন্যান্য বান্দরবান এবং রাঙামাটি সহ বিভিন্ন জেলাতে যেরকম নির্দেশনা দিয়েছে যে সরকারি কর্মকর্তারা সহ বিভিন্ন বেসরকারি কর্মকর্তারা কোন সময়ে তেল পাবে, এই ধরনের একটি নির্দেশনা যদি খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও দেওয়া তবে অবশ্যই এই তেল ভোগান্তি কমতো, কারণ তারা যে সময়ে ঠিক তেল পাবে ওই সময় এখানে এসে উপস্থিত হতো। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি এখন বর্তমানে রয়েছি খাগড়াছড়ি মেহেরুন্নেসা ফিলিং স্টেশনে। এখানে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ধরে দীর্ঘ একটি লাইন দাঁড়িয়ে রয়েছে এবং অধীর অপেক্ষার পরেও তারা তেল মিলছে না এবং তেল কর্তৃপক্ষ, পাম্পের কর্তৃপক্ষরা বলছেন যে তেল রয়েছে, আপনারা অপেক্ষা করেন, কিন্তু এত অপেক্ষার পরেও তারা বিভিন্ন জায়গা থেকে তেল পাচ্ছে না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে পর্যটকরাও যেমন এসে এখানে ভোগান্তিতে রয়েছে, একই রকম ভাবে এখানে কৃষি ক্ষেত্রে যেমন দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ নেই, ফলে তারা জেনারেটরের মাধ্যমেই এই বিভিন্ন গাছে স্প্রে করে। তো এই তেল সংকটের অভাবে এই ধরনের এই যে কৃষিকাজে তাদের ব্যাঘাত ঘটতেছে, ফলে এবছরের কৃষিখাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে বলে জানা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, খাগড়াছড়ির সদর ইউনো, ফারিয়া সুলতানা এবং সেনাবাহিনী ও পুলিশ এখানে তৎপরতায় এই তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু তবুও এই সংকট থামছে না। জি, তবে সবারই একটা কথা শেষমেশ, যে যদি যে কোনো ধরনের নির্দেশনা দেওয়া যেত, এই তেল সংকট কমবে বলে সকলেই আশা করছেন, এই ভোগান্তি সমাপ্তি হবে। খাগড়াছড়ি থেকে এই ছিল সর্বশেষ। বিথি, আপনাকে ধন্যবাদ। তেল সংকটে রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ভাড়ায় চালিত স্পিডবোট। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। একই সাথে চাহিদা মতো ডিজেল পাওয়া না গেলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে রাঙামাটি অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল। আর এমনটি হলে অচলাবস্থা তৈরি হবে 5 উপজেলার বাসিন্দাদের যাতায়াতে। অন্যদিকে পেট্রোল পাম্পে দেখা গেছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সংগ্রহ করা হচ্ছে তেল। স্পিডবোটকে 5 লিটার করে তেল দেবো বলছে। আমরা 5 লিটার তেল দিয়ে স্টার্ট দিতে হবে না, আমরা কিভাবে লাইন চালাবো? প্রতিদিন তো তেল খরচই হচ্ছে, কিন্তু তো তেল তো পাচ্ছি না তুলনামূলক। চট্টগ্রাম নগরীকে ব্যানার মুক্ত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 1 সপ্তাহ পরও কেউ নিয়ম না মানলে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। দুপুরে চকবাজার এলাকায় নিজের ব্যানার ছিঁড়ে সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ফুটপাত দখলদারদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি।
সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ব্যানার পোস্টার আর ঈদ শুভেচ্ছায় সয়লাভ বন্দরনগরী চট্টগ্রাম। স্থানীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠ নেতা এমনকি মেয়রের সাথে ছবি জুড়ে দেয়া এসব ব্যানারে ম্লান হচ্ছে নগরীর সৌন্দর্য। অবৈধ এসব প্রচার মাধ্যম উচ্ছেদে বুধবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় মাঠে নামেন নগরপিতা। নিজ হাতে ব্যানার ছিঁড়ে সপ্তাহব্যাপী উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। যেহেতু আমি আমার নিজের ব্যানারেই ছিঁড়ছি, কাজে অন্যদের ব্যানার অবশ্যই খুলে ফেলা হবে এবং আমি চাইবো যে যার যার ব্যানার যারা লাগিয়েছে তারা যদি নিজেরা খুলতে পারে তাহলে আরও খুবই ভালো। এটা আমাদের জন্য একটা উদাহরণ হবে। অভিযানের পরও কারো পোস্টার দেখা গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পোস্টারের বিপরীতে ডিজিটাল মনিটর বসানো হবে বলেও জানান মেয়র। এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবেন কোনো ব্যানার থাকবে না, কোনো বিলবোর্ডে কারোর নামে কোনো কিছু থাকলে ওটা থাকবে না এবং যে কোনো ব্যাপারে আমরা এটা বদ্ধপরিকর, আমরা এটা করে যাব। এই সময় অবৈধভাবে ফুটপাত দখলদারদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন মেয়র। গ্রিন, ক্লিন ও হেলদি সিটি বাস্তবায়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ডাক্তার শাহাদাত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র থেকে ৬১,০০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। ৬১,০০০ টন গমের মধ্যে ২৯,৪৫০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১,০০০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের নগদ ক্রয় চুক্তির অধীনে এই গম কেনা হয়েছে। সবুজ প্রকৃতি ধ্বংস করে বান্দরবানে অবাধে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। আইনের নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন উপজেলায় জ্বলছে ইটভাটা। দূষিত হচ্ছে পরিবেশ, উজাড় হচ্ছে বন। অবৈধ ইটভাটা বন্ধে নেওয়া হবে ব্যবস্থা, প্রতিশ্রুতি জেলা প্রশাসনের। আদালতের নিষেধাজ্ঞা আছে, আইন আছে, তবুও থেমে নেই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। নিয়মনীতির তোয়াক্কা না করে বান্দরবনের পাহাড়ে এভাবেই তৈরি হচ্ছে একের পর এক ইটভাটা। দিনের পর দিন এই অবৈধ কার্যক্রম চালাতে পাহাড় কাটা হচ্ছে, উজাড় হচ্ছে বন, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, এখানে পরিবেশ ক্ষতি হচ্ছে, গাছপালা ক্ষতি হচ্ছে। আপনারা যেন দ্রুত এটা ব্যবস্থা নেই। ইটভাটা আমরা চাই বন্ধ হোক। পরিবেশ অধিদপ্তরকে আমরা রিকোয়েস্ট করছি এই ইটভাটা বন্ধ হোক। এই ইটভাটা বন্ধ হইলে আমরা পরিবেশটাও সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারবো। বান্দরবনের লামা, ফাইতং, আজিজনগর, থানচি, আলীকদম ও নাইকংচুরি এলাকায় ৬০টির মতো অবৈধ ইটভাটা আছে। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ধ্বংস হচ্ছে পরিবেশ। এই ইটভাটার কারণে আমাদের এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা ফলমূল ভালোভাবে উঠতেছে না, শাকসবজি ঠিক মতো হচ্ছে না। অবশ্যই বন্ধ করার প্রয়োজন বলে মনে করি। জনজীবন বিপন্ন না হওয়ার জন্য বিক্রি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি জেলা প্রশাসনের। যখনই এরকম আমরা নিউজ পাই আমরা তাৎক্ষণিক বলেছি, আমার ইউনিয়নে কিন্তু যায় এবং অনেক ফাইন করে আসে, কিন্তু ফাইন করাটাই আসলে কোনো তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে যথেষ্ট না। কঠোর ধারায় তাদেরকে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে। অবৈধ ইট ভাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। দুপুরে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদি ইকবাল। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, রাঙামাটিতে বিভিন্ন প্রজাতির 41,000 গাছের চারা রোপণ করা হবে। রক্ষণাবেক্ষণের জন্য 2 বছর মেয়াদে পাহারাদারও নিয়োগ দেওয়া হবে। আরাকান আর্মির কবল থেকে অপহৃত কক্সবাজারের টেকনাফের 14 জেলে অবশেষে ফিরে এসেছেন। মঙ্গলবার রাতে 3টি মাছ ধরার নৌকাসহ শাহপুরীর দ্বীপের পশ্চিম সৈকতে পৌঁছান তারা। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন আরাকান আর্মির হেফাজতে এখনও শতাধিক জেলে আটক আছে। কিন্তু 3 দিনের মধ্যে 14 জন জেলেকে ছেড়ে দেয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্যামেরার সামনে কথা না বললেও অনেকের দাবি মুক্তিপণ দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। তবে ফিরে এসে জেলেরা শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন।
28 মার্চ সকালে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর নাইক্ষং দিয়ায় 3টি মাছ ধরার নৌকাসহ 14 জন জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। সাগরে নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জেলে পরিবারের।